ঘটনাটা গত বছরের জানুয়ারি মাসের। স্বাভাবিকভাবেই প্রতিদিনের কাজ সেরে আমি রাতে বাসায় যাই। বাসায় যেয়ে আমি রাত্রে 11টা থেকে 11:30টার দিকে আমার আম্মুর সাথে খেতে বসি। তো খেতে বসার সাথে সাথেই আমি একটা চিৎকার শুনতে পাই, বাইরে অনেক হুলস্থুল ভাবে চিৎকার হচ্ছে। দেন আমি আর আমার আম্মু পাশের বাসায় যেহেতু চিৎকার হচ্ছে, দুইজনে দৌড় দিয়ে বের হয়ে যায়। এবং বের হয়ে যাবার পরে আমরা পাশের বাসার দরজাটা খোলা দেখতে পাই এবং ভিতর থেকে আওয়াজটা আসতেছে। তো আমরা দুইজন ভিতরে ঢুকে যাই এবং ঢুকে যেয়ে দেখি যে শিহাব ভাই এবং তার ওয়াইফ অনেক জোরে কান্নাকাটি করতেছেন এবং তারা একটা দরজা ভাঙার চেষ্টা করতেছেন। দ্যাটস তাদের বেডরুমের দরজা। দেন আমিও তাদের সাথে চেষ্টা করে দরজাটা হুকটা ভেঙে ফেলি এবং হুকটা ভেঙে ফেলার পরে যেটা দেখি সেটা আসলে কল্পনা অতীত। দেখি আন্টি গলায় ফাঁস নিয়ে ঝুলে আছেন। আচ্ছা, চোখের সামনে দেখেছেন? হ্যাঁ, আমার আম্মু ছিল, শিহাব ভাই ছিলেন, তার ওয়াইফ ছিলেন, আমি এবং আন্টি তো ফাঁস নিয়ে ঝুলে আছেন। দেন আমি শিহাব ভাইকে নিয়ে বেডের উপর উঠে লাশটা নামাই। কিন্তু যেহেতু তিনি তার ছেলে, সেহেতু মানে আমরা দেখতে পাচ্ছি যে তার চোখ খোলা, মুখ হা করা, দ্যাট মিনস শি ইজ ডেড। বাট শিহাব ভাই সেটা কোনোভাবেই মেনে নিচ্ছিলেন না। খুব স্বাভাবিক। তো শিহাব ভাই তখন আমাকে জোর করলেন যেন ডাক্তারের কাছে যাওয়া হয়। দেন শিহাব ভাই একটু শুকনা, আগে থেকেই বলে রাখি, আর আন্টি একটু ভারী। সো সামহাও আমাকেই এটা নিতে হলো এবং আমি লাশটা নিয়ে, এমনিতেই সে একটু ভারী প্লাস ঠান্ডা হয়ে গেছে লাশটা, আমি নিয়ে একটা গলি দিয়ে হেঁটে একটা ইজি বাইক নিলাম। আমি স্বাভাবিকভাবেই লাশ নিয়ে পিছনে বসে আছি আর শিহাব ভাই সামনের ড্রাইভারের সাথে বসে আছে, ইজি বাইক, যেটা খুলনা ইজি বাইক অটো রিক্সা যেটাকে বলা হয়। দেন আমরা যাচ্ছি। তো লাশের চোখটা আমি অনেক চেষ্টা করতেছি চোখটা বন্ধ করার, বাট লাশের চোখটা বন্ধ হচ্ছে না। লাশের চোখটা খোলা এবং লাশটা স্বাভাবিকভাবে আমার দিকে তাকায় আছে। আচ্ছা, তো আমি নিজেকে একটু শক্তভাবেই আমি ওইভাবে যাচ্ছি। বাট কিছু সময় পরে, জাস্ট 5 থেকে 7 মিনিট পরে আমি লক্ষ্য করি লাশটা হাসতেছে। দ্যাট মিনস আন্টি হাসতেছে, আমার দিকে তাকায়। এটা আপনার মনে হচ্ছে নাকি আসলে মানে একদম দিনেই ঘটছে এই ঘটনা? না, এটা হচ্ছে রাতের ঘটনা। রাতের ঘটনা। আচ্ছা, রাত তখন 12টা 12:30 বেজে গেছে। ঘটনা টোটাল আমরা তখন রাস্তাতে যাচ্ছি এবং সেই দিন রাস্তায় রোড লাইন নাই। আচ্ছা, তো আবার শীতের রাত। চমৎকার। তো আমার মানে অস্বস্তি লাগলেও তো কিছু করার নাই, কোলের উপরে আন্টি আছে, তো সামহাও হাসতেছে। দেন আমার 2-3 সেকেন্ড পরে আমি চোখটা অফ করলাম, যে জাস্ট বোঝার জন্য যে না, এখানে কিছুই হচ্ছে না। আচ্ছা, চোখটা খুলে আমি সেম জিনিস আবার দেখতে পাই, তিনি হাসতেছেন, তার হাসি বন্ধ হয়নি। দেন আমি আবার চোখ বন্ধ করি, চোখ বন্ধ করে আমি আয়তাল কুরসি পড়া শুরু করি। মিনিট খানেকের পরে আমি চোখটা খুলে দেখি স্বাভাবিক আন্টি স্বাভাবিকভাবে আছেন, তিনি হাসতেছেন না, মানে আমি যে হাসিটা দেখছি সেটা নাই। এরপরে যেটা লক্ষ্য করলাম, ইজি বাইক যেটা 15 মিনিটে হাসপাতালে পৌঁছানোর কথা, সেই ইজি বাইক মানে কোনোভাবেই এগোচ্ছে না। দেন আমি ইজি বাইকের ড্রাইভারকে বললাম, মামা তোমার গাড়ি তো চলতেছে না, এটার কারণ কি? তখন ইজি বাইক ওখান থেকে বলতেছে, মামা আমার এনাফ চার্জ আছে গাড়িতে, বাট আমার ইজি বাইকের পিক আপ কেন নিচ্ছে না এটা আমি বলতে পারতেছি না। দেন আমি ওইভাবেই আমাদেরকে মানে আমরা যাত্রা করি এবং 10 থেকে 15 মিনিট পরে গাড়িটা বন্ধ হয়ে যায় রাস্তার মাঝখানে। শিহাব ভাই নেমে ইজি বাইকটা ঠেলা শুরু করেন। যখন শিহাব ভাই ইজি বাইক ঠেলতেছেন এবং পিক আপ ধরে বসা ড্রাইভার, আমি দেখতেছি আন্টি আবারও সেম ভাবে হাসতেছেন এবং আমার দিকে মাথা নাড়িয়ে একটা না সূচক আভাস দিচ্ছেন আমাকে, যেন যেও না বা এরকম টাইপের কিছু, না যে তোমরা সামনে যেও না। আচ্ছা, এটা দেখার পরে আমি জাস্ট নিজেকে মানে কিভাবে কন্ট্রোল করছি আমি জানি না, জাস্ট আমি হাত মানে অনেক শক্ত করে আমি চোখটা অফ করে রাখি এবং 3-4 মিনিটের মাথায় গাড়িটা স্টার্ট নেয়, পিক আপ নেয় এবং 15 মিনিটের রাস্তা যেতে আমাদেরকে পাক্কা 45 মিনিট টাইম দেওয়া লাগছে। 45 মিনিটে আমরা হাসপাতালে পৌঁছাই। আচ্ছা, দেন সেখানে যে ডিউটি ডাক্তার তিনি ছিলেন না, ইন্টার্ন ডাক্তার ছিলেন। তো ইন্টার্নশিপের যে ডাক্তার তিনি স্পট ডেট ঘোষণা করলেন এবং স্বাভাবিকভাবেই আমরা লাশটা নিয়ে রাতের বেলা ব্যাক করি অ্যাম্বুলেন্সে লাশটা নিয়ে বাসায় আসে এবং পরের দিন সকালবেলা স্বাভাবিকভাবেই দাফনের ব্যবস্থা করা হয়। এর ভিতরে বলে রাখি, ডাক্তার যিনি ছিলেন উনি আন্টির চোখটা বন্ধ করে দেন সামহাউ।
সো পরের দিন আমরা যখন লাশ, আমি আর শিহাব ভাই কবরের ভিতর নেমে লাশটা নামাচ্ছি কবরের ভিতরে, অস্বাভাবিকভাবে মুখ থেকে কাফনের কাপড়টা সরে যায়। আচ্ছা, কাফনের কাপড়টা সরে যাওয়ার পরে সবাই অবাক হয়ে যায় যে মানে লাশটা সবাই দেখছে যে চোখ বন্ধ, বাট ওই সময় তার চোখটা খোলা। প্রত্যেকে দেখছে, এলাকার চোখ খোলা ছিল, চোখ খোলা। আচ্ছা, কিন্তু আমরা যখন কাফনের কাপড় রেডি করা হচ্ছে তাকে, এবং অনেকেই মুখ দেখছে, তখন কিন্তু তার চোখটা বন্ধ, সবাই দেখছে। দেন ইমাম সাহেব বলেন আবার উপরে নিয়ে আসেন, দোয়া দুরুদ পড়েন। তারপরে তিনি মুখের উপর কাপড়টা দিয়ে তিনি হাত দিয়ে চোখের উপরে 3 বার হাত বুলাই দেন। বুলাই দিয়ে বলেন এইবার আপনারা কবরে নামাই দেন। আচ্ছা, দেন আমরা দাফন করি। দাফন করার পরে ওই দিন বাসায় এসে গোসল টোসল করে সারাদিন কাজটা সেরে আমি ওই দিন রাত্রে আমি আবার বাসায় ফিরি। আপনার সেম 11টা সাড়ে 11টা বেজে যায় আমার বাসায় ফিরতে। আমি যখন বাসাটা যেতে হয় হচ্ছে 3টা গলি ক্রস করে। আমি যখন ফার্স্ট গলিতেই এন্ট্রি নিই, তখনই আমি এবার যখন আমার বাইকটা চালাই আমি পিছনে তাকাই না। এটা আমার একটা অভ্যাস, কেউ তাকে আমি পিছনে তাকাই না। বাট আমি যখন বাইক চালায় যাচ্ছি, আমাকে পিছন থেকে কেউ একজন বলতেছে খুব ধীরে, সৌরভ সৌরভ সৌরভ, এইভাবে আসতেছে আস্তে আস্তে আমার কাছে। বাট আমি বাইকটা আমার মতো চালা যাচ্ছি, আমি পিছন তাকাচ্ছি না। আচ্ছা, সামহাও ফার্স্ট গলি ক্রস করে আমি যখন সেকেন্ড গলিতে গেছি, তখন আওয়াজটা মনে হচ্ছে আমি আমার পিক আপ যত বাড়াচ্ছি আওয়াজটা তত দ্রুত আমার কাছে আসতেছে। দ্যাট মিনস আওয়াজটা আমার সাথে যাচ্ছে, আমার বাইকের সাথে। ওকে ফাইন, আমি এভাবে যেতে থাকি। যাওয়ার পর আমি যখন প্রায় বাসার সামনে পৌঁছে গেছি, আওয়াজটা আর নাই। বাসার সামনে পৌঁছানোর পরে আমি জাস্ট গাড়িটা স্টপ করার পরপরই আমার কানে আসে কান্নার আওয়াজ। এখানে বলে রাখি, আমার বাসার ঠিক অপোজিটে একটা মাঠ আছে এবং মাঠের কোনায় বেশ কিছু খেজুর গাছ আছে। আচ্ছা, তো মাঠের থেকে যখন আওয়াজটা আসতেছে, ফুপায় ফুপায় কেউ কাঁদতেছে, মানে ফুপিয়ে ফুপিয়ে যেভাবে কাঁদে ওইভাবে কাঁদতেছে। তো আমি কিউরিসিটি নিয়ে মাঠের ভিতরে যাই। মাঠের ভিতরে যাওয়ার পরে আমি দূর থেকে কিছুই দেখতে পাচ্ছি না, যেহেতু শীতের রাত। তো আরেকটু কাছে যাওয়ার পরে আমি একটা জিনিস আবিষ্কার করি, সেটা হচ্ছে খেজুর গাছের নিচে সাদা কাপড় পরে কেউ একজন বসে আছে এবং সেই কাঁদছে। তো আমি জাস্ট 2টা স্টেপ সামনে যেয়ে বলি, আপনি কে, এত রাত্রে এখানে কেন, কাঁদছেন কেন? আচ্ছা, কোনো রিপ্লাই আসে না। আমি মনে করি যে সে মনে হয় শুনতে পাচ্ছে না, যে কারণে আমি আরো সামনে চলে যাই। আচ্ছা, আমি তার থেকে মিনিমাম 5-6 হাত দূরে দাঁড়িয়ে আছি। আমি তখন 3-4 বার একই কথাই বলি, একটু জোরে বলি যে আপনি কাঁদছেন কেন, আপনি কে? তারপর আমি যেটা দেখি সেটা আমি দেখবো বলে আশা করিনি। আচ্ছা, হঠাৎ করেই তিনি কান্নাটা থামিয়ে আমার দিকে তাকিয়ে পড়েন, এবং তার তাকানোটা স্বাভাবিক ছিল না। আমরা যেভাবে পিছনের দিকে তাকাই সেইভাবে সে তাকায়নি, তার মাথাটা ঘুরে যায়। আচ্ছা, পুরো ঘুরে যায়, পুরোটাই ঘুরে যায়। যখনই তার মাথাটা ঘুরে যায়, আমি দেখতে পাই আন্টি সেম রূপে আমার দিকে তাকায় আছে, ঠিক যেভাবে ইজি বাইকের ভিতরে আমার কোলের উপর ছিল সেই সময়ের মতো। সেই সময়। আচ্ছা, এটা দেখার পরে 5 থেকে 10 সেকেন্ডের বেশি আমি ওখানে স্টে করতে পারিনি, আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন সকালে আমি আমাকে আবিষ্কার করি আমার বাসার বেডে, এবং আমি শুনি নাইট গার্ডরা আমাকে বাসায় দিয়ে গেছে। আম্মুকে সব বলার পরে আম্মু আমাকে বলে, যেহেতু লাশটা নিয়ে এত ক্লোজলি আমি ছিলাম, সো সামহাউ এটা আমার একটা হ্যালুসিনেশন। আচ্ছা, আসলে তেমন কিছু ঘটেনি বলেই সবাই ধারণা করছে। আচ্ছা, তারপর? তো আমি আর এটা নিয়ে আর কথা না বাড়াই, আমি স্বাভাবিকভাবেই সেই দিন একইভাবে বাসায় থেকে বের হয়ে কাজ টাজ করি। বাট রাত্রে আমি যখন আবার বাসায় ফিরি, ঠিক ফার্স্ট গলিতে আমার কোনো প্রবলেম হয় নাই। যখন আমি সেকেন্ড গলিতে এন্টার করছি, তখনই একটা কুকুর আমার সাথে সাথে যাচ্ছে। আচ্ছা, আমার বাইকের স্পিড যত বাড়তেছে, কুকুরটাও তত দ্রুত দৌড়ছে। সেকেন্ড গলি থেকে আমি যখন থার্ড গলিতে গেছি, সেম কালারের সেম একটা কুকুর, দ্যাট মিনস 2টা কুকুর 2 পাশে আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটা মিরর। আমি মাঝখানে 2 পাশ থেকে 2টা কুকুর আমার সাথে দৌড়াচ্ছে, মানে আমি যাচ্ছি বাইকে, ওরা দুজন আমার স্পিডের সাথে যাচ্ছে। আমি মনে করতেছি যে একটা কুকুরই তো, আর রাস্তাঘাটে রাত্রেবেলা স্বাভাবিক কুকুর তো থাকবেই। তো ভয় লাগলো যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে যখন আমি স্পিড অনেক বাড়ায় ফেলছি, গিয়ার 5টাই ফেলে দিছি গাড়ির,
তখন মূলত ঘটনাটা ঘটছে। ওরা অনেক দ্রুত দৌড়ে যে সামনে যে দুইজনই একই সাথে আমার দিকে মুভ করছে, মুখ দিয়ে আচ্ছা। তাকায় করছে। না, আমি যে গাড়ি ব্রেক করব তার কোনো কোনো উপায় নেই। পজিশন নাই। আচ্ছা, তো আমি জাস্ট মানে কিভাবে বলবো আমি জানি না, আমি মানে আল্লাহর নাম নিলাম, দোয়া দুরূদ পড়ে আমি সোজা চালায় চলে গেলাম। হুম হুম, আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে কুকুরগুলোকে আমি পরে আর দেখতে পেলাম না। আচ্ছা, ওকে ফাইন। আমি এরপরে 2-3 দিন আমার সাথে কোনো প্রবলেম হয়নি। ঠিক তার 3 থেকে 4 দিন পরে আমি রাত্রে বাসায় যাচ্ছি। আমি বাসার গেটটা লক করা থাকে, আমি বাসায় এসে বাসার গেট খুলবো, বাট গেটটা আমার খোলা লাগে নাই, গেটটা খুলে গেছে আমার সামনে। আমি হয়তো মনে মনে হচ্ছে করলাম কেউ খুলে দিল, জাস্ট মনে হচ্ছে কেউ খুলে দিল। হ্যাঁ, খুলে গেছে আমার সামনে। হুম হুম, আর একটা জিনিস বলে রাখা ভালো, ঠিক বাসার সামনে গেটের পাশে একটা নারকেল গাছ আছে। হুম হুম, তো যখন গেটটা খুলে গেছে আমি মনে করছি কেউ হয়তো লক করেনি, সো খুলে গেছে, দ্যাটস ফাইন। বাট আমি যখন জাস্ট বাইকটা আমার হাতে, আমি ঢুকলাম, গাড়িটা উঠালাম, ঠিক আমার থেকে 3 থেকে 4 হাত দূরে হচ্ছে নারকেল গাছটা, হাতের ডান হাতে ছিল আমার। নারকেল গাছ থেকে জাস্ট উল্টা ভাবে ঝুলে পড়লো আমার সামনে আন্টির সেম মুখ আচ্ছা। এবং গলায় দড়ি ঝুলতেছে। সেই অবস্থায় উনি নাম, সেই অবস্থায় সে জাস্ট, কিন্তু সে উল্টা। আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর কি আপনি এই কোন হুজুরের সাথে পরামর্শ করেছেন? এইটার যখন ঘটলো, ঘটার পরে আমি ওই দিনও সেন্সলেস হয়ে যাই। হয়ে যাওয়ার পরে আম্মুকে বলার পরে আম্মু বলে যে নাও সামথিং রং, সো উই ক্যান কল সামওয়ান। দেন আম্মু একজন যে গণক যাকে বলে তুলারাশি, তিনি আসেন, তিনি দেখেন, তিনি দেখে বলেন যে আত্মাটা অতৃপ্ত আছে, আচ্ছা, আন্টির আত্মাটা। এবং সে সামহাও একটা জিনিস দেখছে যে আমি তাকে যেভাবে মানে তাকে ট্রিট করছি, মানে কোলে করে নিয়ে গেছি প্লাস কবরে নামাইছি, সে আমার কাছে একটা আশ্রয় খুঁজতেছে। আচ্ছা, এইটা বলার পরে উনি বলেন যে আপনারা ঘর এবং শরীর দুইটাই বন্ধ করেন। হুম হুম, কিন্তু বন্ধ করেন বলতে গেলে এখন এটা করতে তো সময় লাগবে, সো সামহাও আমরা সাথে সাথে এটা করি না। বাট ওই দিনই বিকেল বেলা যেদিন ঘটক এই কথা বলেন, আমি ঠিক সন্ধ্যার আজানের পরে ব্যালকনিতে দাঁড়ায় আমি কফি খাচ্ছি, বাইরে কোথাও বাতাস নাই, বাট আমার ব্যালকনির বনসাই গাছটায় ঝড় হচ্ছে। আচ্ছা, আমি খেয়াল করতেছি জাস্ট টবের ওই বনসাই গাছটায়, বট গাছ, ওইটাতে ঝড় হচ্ছে এবং এমন ভাবে নাড়ানো হচ্ছে সামহাও কেউ আমাকে মানে ভয় দেওয়ার চেষ্টা করতেছে। তো এভাবেই আসলে আমাকে মানে আমি ভয় ভয় মানে পাই। এরপরে যাই হোক এভাবেই চলতে থাকে। দেন একজন হুজুর আসেন, হুজুর এসে বন্ধ দেন এবং তার 40 দিনে অনেক বড় করে মিলাদ মাহফিল করা হয়। হুম হুম। এবং এই পর্যন্ত আপনি পুরোপুরি ভয় পেয়েছিলেন প্রতিদিনই? প্রতিদিনই আমি ভয় পেয়েছি এবং 2 থেকে 3 বার আমাকে সেন্সলেস হতে হয়েছে। ওকে, তারপরে যখন 40 হলো তারপরে কি হলো? যখন 40 হলো, 40 পরে এই ধরনের কোনো ঘটনা মানে সেইভাবে ঘটেনি, কিন্তু ওই মাঠ থেকে কান্না শব্দটা মানে প্রায় বেশ কয়েকদিন, প্রায় 6 মাস কন্টিনিউ হয়েছে। মানে আমি আসা যাওয়ার সময় আমি ওই কান্নার শব্দটা পেয়েছি ওই মাঠে। নাও এভরিথিং ইজ ওকে, রাইট? নাও এভরিথিং ইজ ওকে, এবং স্টিল নাও আমার শরীর বন্ধ করা আছে। ওকে, সো এখন আপনি শরীর বন্ধ করে এখানে এসেছেন। জি জি, ইটস আ বিউটিফুল স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ। কাজিনের ব্যাপারে, আমাদের ফ্যামিলি রিলেটেড আত্মীয় হয় আমাদের কাজিন, তার কাছে মানে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তুলে নিয়ে যাওয়ার পরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তো বাসার সবাই অনেক খোঁজাখুঁজি করছে, গ্রামের লোকজন বা সবাই ওইখানের খুব মানে জিনিসটা অনেক শোরগোল হয়ে গেছিল। তো সবাই খুব মানে খোঁজার জন্য ব্যস্ত ছিল। তো একটা পর্যায়ে তাকে না পাওয়ার পরে তো ওইখানে স্বাভাবিকভাবে গ্রামে যেরকম হয় হুজুর, ওঝা বা এই ধরনের তাদের কাছে যাওয়া হয়। তো সেই হিসাব করে তারা ওই গ্রাম বা আশেপাশের অঞ্চলের কোনো হুজুর বা ওঝা বাদ দেয় নাই। তো এট এ টাইম যে একজনের কাছে পাওয়া গেছে যে ওই হুজুর তাকে ইনফো দিছিল যে আপনার ছেলেকে পরীরা উঠায় নিয়ে গেছে ঘরের থেকে, কারণ ও যখন মাদ্রাসায় পড়তো, মানে আমার ওই কাজিন মাদ্রাসায় পড়তো, ওনাকে ওইখানে দেখে পছন্দ করছে এবং তাদের বাড়ির পাশের পুকুরে উনি খেলাধুলা মানে যেদিন করতেছিল ওই দিন দেখে ওরা টার্গেট করে উঠায় নিয়ে চলে গেছে। তো ওই হুজুর বলছিল যে তোমরা 3টা জায়গায় খোঁজ নিও, ঠিক 3 দিন পরে
তো এই 3টা জায়গার যে কোনো একটা জায়গায় পাওয়া যাবে। আচ্ছা 3টা জায়গা ছিল আপনার, একটা ছিল বাঁশঝাড়, আরেকটা ছিল হচ্ছে আপনার নদীর পাড়, ওর সাইডেই নদী আছে, আরেকটা ছিল হচ্ছে আপনার গাছের উপরে তেঁতুল গাছ, একটা বড় তেঁতুল গাছ ছিল ওই এলাকারই, তো ওইখানে। তো 3 দিন যখন তারা অপেক্ষা করলো, 3 দিনের দিন বাসার সবাই অ্যালার্ট, মানে এই 3টা জায়গায় লোকজন সব ভিড়ভাট্টা। তো নদীতে ওই দিন সকালে নদীতে একজন লোক দেখতে পায় ওই এলাকারই, যে ছেলেটা দাঁড়ায় আছে এবং এক হাতে মানে দূর থেকে উনি বুঝতে পারছেন যে এক হাতে বল আকৃতির কিছু। যখন সামনে গেছে তখন দেখতে পারছে ওইটা একটা মিষ্টি, আচ্ছা এবং বাম হাতে দেখতে পারছে 2টা কয়েন, ওটা হলো একদম কাছে যে তারপরে। কিন্তু উনি যখন 1 হাত কি 2 হাত দূরত্বের কাছে ছিল, তখন ওই ছেলেটা বলতেছে, ওর বয়স ছিল তখন 7 কি 8, তো ও বলতেছে আমার ভাই যে কাছে আসিস না, সমস্যা আছে। আচ্ছা তো ওই লোকটা ওই জিনিসটার কেয়ার করেনি, মানে সে অনেকটা খুশি হওয়ার মতো তাকে যে জড়ায় ধরছে, জড়ায় ধরার সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেছে। কি অজ্ঞান হয়ে গেছে? এই সেই আমার ভাই, মানে যাকে তুলে নিয়ে হ্যাঁ, গেছিল হ্যাঁ, আচ্ছা, সে অজ্ঞান okay. হয়ে গেছে। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে উনি অজ্ঞান হয়েছিলেন টোটাল 3 দিন, 3 দিন পুরো 3 দিন। এবং ওই 3 দিনে ওনার হাত থেকে ওই কয়েন এবং মিষ্টি কেউ আলাদা করতে পারেনি। কয়েনটা কি খুব সাধারণ কয়েনের মতো না, ছিল? কয়েনটা টোটালি সাধারণ কয়েনের মতো ছিল না। এবং কয়েনের ব্যাপারে আরেকটা কথা, ওই 3 দিন পরে উনি যখন রাত্রেবেলায় উঠছে, মানে মা বলে চিৎকার করে উঠছে, হুম, তখন উনি শুধু 2টা কথা বলতেছিল, যে প্রথমটা হচ্ছে আমি তোমরা কারা, সেকেন্ড কথাটা হচ্ছে আমার সেই ফুলের বিছানা কই। আচ্ছা এই কথা বলতে বলতে সে আবার মানে ঘুমায় যাওয়ার মতো একটা পরিস্থিতি। তো তারা হুজুরের কাছে আবার যায়, হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এর প্রতিকার কি। তো হুজুর যেটা বলে সেটা হচ্ছে ওকে নিয়ে ঘুম পাড়ায় নিয়ে যাওয়া হয়েছিল, এবং ওইখানে ও একটা ঘোরের মধ্যে ছিল, এবং এই ঘোরটা কাটতে একটু সময় লাগবে। কয়েনের ব্যাপারটা আসি, কয়েনটা ওই ওর ঘোরটা যখন আস্তে আস্তে কাটে তখন ওইটা নিতে পারেনি হাত থেকে, ঘোরটা যখন আস্তে আস্তে কাটে তখন ওই কয়েনটা নেওয়া হয়, আচ্ছা এবং হুজুর বলে ওকে ওইখান থেকে অন্য কোথাও পাঠায় দিতে। তো পরে ভাইকে ঢাকায় পাঠায় দেওয়া হয়, এবং কয়েনটা নিয়ে ওনার আম্মা মানে ঘরের একটা সেফ জায়গায় রেখে দিছিল। তো পরের দিন সকাল উঠে দেখে ওই 2টা নাই, এবং ওটা টোটালি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আপনার ঘটনা, রাইট? এবং তারপরে তার কোনো সমস্যা হয় নাই? হ্যাঁ, এইটুকু বলি যে সে যখন মানে ওইখানে ওর পরের দিনই পাঠায় দেওয়া হয় না, যেহেতু ওই যে বললাম আপনাকে যে ঘরের মধ্যে ছিল, তো সে অনুভব করতো, যেমন ধরেন রাত্রে তাকে কখনো একা রাখা হতো না, কিন্তু ওই ঘটনার পরের থেকে মা পাশে ঘুমাইতো রাত্রে। তো রাত্রে নাকি সে উঠে একা একা অন্ধকারে কারোর সাথে মারামারি করতো, মানে কোন একটা ছায়া বা অভাব জাতীয় কিছু একটা, তার মা যেটা বলছে যে ছায়ার মতো তার সাথে মারামারি করতো, এবং এট এ টাইম সে বলতো যে আমি যাব না, এরকম করে চিৎকার করে বলতো আমি যাব না, এবং বলতে বলতে সে ওইখানে অজ্ঞান হয়ে যাইতো। তো এই জিনিস চিন্তা করার পরে খুব শিগগিরই হয়তো 1 মাস বা 1.5 মাস টাইমের পরে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। তো ঢাকায় যেও সে ফিল করতো সে খাট থেকে অনেকটা উপরে হয়ে গেছে, এবং সেটা ঘুমের মধ্যে বুঝতে পারতো। এই জিনিসটা এখন আস্তে আস্তে অনেকটা কমে গেছে, কিন্তু এখনো সে ফিল করে যে তাকে কেউ উঠায় নিচ্ছে ঘুমের মধ্যে, অথবা স্বপ্ন দেখে যে তুই চল, বারবারই শুধু একটা কথা বলে যে তুই চল। এটাই আমি এক্সপেক্ট করছিলাম আপনার কাছে। হ্যাঁ, এই অংশটুকু শুনেছিলাম না। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমার খুলনা মেডিকেল কলেজ আসার পরে হসপিটালে এক অ্যাম্বুলেন্স চালায় এক মামা, তো তার সঙ্গে আমার সম্পর্ক। তো ঘটনাক্রমে সে ঘটনা আমার সঙ্গে শেয়ার করে। তো ঘটনা ছিল এরকম যে একটা পোস্টমর্টম করা লাশ এই সম্পর্কে। তো একটা লাশ, মেবি সেটা ছিল আপনার সুইসাইড। তো সুইসাইড করা একটা লাশ, তো সেটা আমাদের খুলনা মেডিকেল কলেজেই পোস্টমর্টম করা হয়েছে। তো করার পর সেটা মেবি রিলিজ দেওয়া হয় সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে রিলিজ দেওয়া হয়। তো ঘটনাক্রমে যেহেতু লাস্টে ছিল সুইসাইড কেস, তো সেই জন্য ওই বাসার ফ্যামিলি থেকে যে মেম্বারটা ছিল, তো তাকে ওই পরিবারের ঝামেলার কারণে, যে ওখানে একটা পুলিশি একটা ঝামেলা হয়েছিল, তো সেটার কারণে সে চলে যায়। তো আলটিমেটলি ওই ডেড বডিটা একা থেকে যায়। তো এখন হসপিটালে একটা নিয়ম ছিল এমন যে একটা ডেড বডি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা রিলিজ দিয়ে দিতে হবে, এবং রিলিজ দেওয়ার পরে সেটা হসপিটালে রাখা যাবে না, এরকম একটা অডিয়েন্স ছিল আর কি। তো যাই হোক, তো ঘটনাক্রমে হসপিটালের নির্দেশে বাসায় ফোন দেওয়া হয়। বাসায় ফোন দেওয়ার পরে তারা ওখান থেকে জানায় যে আমাদের বাসায় খুব প্রবলেম,
যে আমরা ওই রাস্তাকে নিয়ে আসার জন্য যেতে পারতেছি না। তো হসপিটাল কর্তৃপক্ষের কাছে তারা এটা বলে যে লাশটাকে যাতে ওই হসপিটাল থেকেই অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে সেটা পৌঁছে দেওয়া হয় আর কি। তো হসপিটাল কর্তৃপক্ষ সেটা সেভাবেই কার্যক্রম করে এবং শেষ পর্যন্ত লাশটা পৌঁছে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা নেয়। আলটিমেটলি সেই লাশটা যে পৌঁছে দেয় সেই দায়িত্ব ছিল সেই মামা, মানে যে অ্যাম্বুলেন্স চালিত। তো উনি এখন আমার কলেজের মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল স্যারের গাড়ি চালান। তো এই ঘটনার পরে সাধারণত তিনি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিয়েছেন আর কি, ভয়ের কারণে। right? হ্যাঁ। ও একটা ঘটনা আমি পরে আপনার সঙ্গে বলতেছি। তো হ্যাঁ। ঘটনা এমন ঘটছিল যে সন্ধ্যার দিকে যেহেতু গাড়িটা ছাড়ছিল, এখান থেকে সবকিছু কমপ্লিট করার পরে গাড়িটা মেবি 8টার দিকে হসপিটাল থেকে রওনা দিছে এবং রওনা দেওয়ার পর ঘন্টা দুয়েক ফ্লুয়েন্টলি গাড়িটা চলছিল, তো কোনো ঝামেলা ছিল না। তো হঠাৎ করে তিনি খেয়াল করতেছেন লাস্টটা যেহেতু ছিল আপনার কফিনের মধ্যে, তো পেছনে তিনি খেয়াল করতেছেন যে কফিনটা খুলে যাওয়ার একটা শব্দ। তো বোঝা যাচ্ছে যে একটা কফিনের যদি উপরে পাটাতোটা খুলে যায়, একটা যেরকম টাইপের শব্দ হওয়া উচিত ওই টাইপের একটা শব্দ হচ্ছে আর কি। তো উনি জিনিসটা নোটিস করার পরে নিজে একটু গাড়িটার স্পিডটা কমাই দিচ্ছেন এবং অবজার্ভ করার জন্য একটু ট্রাই করছেন আর কি। তো রাস্তা আবহাওয়াটা এমন ছিল যে হালকা বৃষ্টি ছিল, আর রাস্তায় গাড়িও তেমনটা ছিল না, মোটামুটি ফাঁকা। তো এই এনভায়রনমেন্টে তিনি নিজের যদিও একটু অ্যাবনর্মাল মনে করতেছেন, তো তারপরেও নিজের দায়িত্বে এবং সরকার যেহেতু তাকে এই কাজে পাঠাইছে, তো অবশ্যই তাকে রেসপন্সিবিলিটি বেশি মনে করছেন। তো এই কারণেই সে গাড়িটা অফ করছেন, স্টপ করার পরে তিনি জিনিসটা অবজার্ভ করছেন যে আসলে কি ঘটনা ঘটছে। তো উনি দেখেন যেভাবে পেরেক মেরে দেওয়ার কথা ছিল ওইভাবে মারা ছিল, তো আলটিমেটলি কিন্তু পেরেকটা সে জায়গায় ছিল না। তো উপরে যে কাঠের এটা দেওয়া ছিল কফিনের উপরে, তো ওটা খুলে পড়ে গেছে। তো উনি ওটা স্বাভাবিকভাবে নিছেন, যে অ্যাবনর্মাল ভাবে নেন নাই, তো হতেই পারে, এটা স্বাভাবিক। তো উনি লাস্টটাকে ওই আগের মতো কফিনকে প্লেস করছেন এবং তার গাড়িতে দড়ি ছিল আর কি, রশি যেটাকে বলে, তো ওটা ছিল। তো ওটা দিয়ে খুব ভালোভাবে জিনিসটা মুড়িয়ে নিছেন আর কি, আচ্ছা। সমস্ত কফিনটাই তেমন ভাবে মুড়িয়ে নেওয়া হয়েছে। সাধারণভাবে ওটা সাধারণত মানে হয়ে যাওয়ার কথা না, খুলে যাওয়ার কথা না। তো আলটিমেটলি কিন্তু খুলে গেছে এক পর্যায়ে। তো উনি কনফিডেন্টলি সেটা করছেন, করার পরে গাড়িটা স্টার্ট করছেন। স্টার্ট করার এক পর্যায়ে তিনি এখন খেয়াল করতেছেন যে পিছনে একটা অদ্ভুত শব্দ, তো যেটা একটা গোঙানোর মতো শব্দ হয় আর কি, মানুষ যেটা করে আর কি। তো এই টাইপের একটা শব্দ তিনি শুনতে পাচ্ছেন। তো হঠাৎ করে তিনি, যেহেতু ভয়টা তার বেড়ে যাচ্ছে, ক্রমেই বেড়ে যাচ্ছে, শব্দটাও বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে তিনি এই ভয়টা পাওয়ার পরেই আস্তে আস্তে গাড়ির স্পিডটা কমে যাচ্ছে। তো এই ভয়ে তিনি এবার কি করলেন, এবার গাড়িটা আবার স্টপ করলেন। তো এবার দেখলেন যে আগে যে রশি পাচ্ছিলেন, তো রশিটা কিন্তু এবার খুলে গেছে। রশি খুলে যাওয়ার পরে কফিনটা ওই আগের মতোই উপরের পাটাতনটা খুলে আসছে। খুলে আসার পরে এবার দেখেন ডেড বডিটা গাড়ির যে ফ্লোর আছে ঠিক ফ্লোরের মধ্যে পড়ে আছে। তো এবার কিন্তু মোটামুটি অনেকটা ভয় পেয়েছেন। তো ভয় পাওয়ার পর এখন কি করবেন বুঝতেছেন না, যে রাস্তার মধ্যে কিন্তু নির্জন রাস্তা, কেউ নাই, দু একটা গাড়ি চলতেছে হাইওয়েতে যেগুলো চলে। তো এই পর্যায়ে তিনি এখন কি করবেন ডিসিশন নিতে পারতেছেন না, কারণ একটু ভয় লাগতেছে, কিন্তু দায়িত্ব তার বড়। তো এই পর্যায়ে শেষ পর্যন্ত তিনি কি করলেন, গাড়িটা আপনার আবার আগের মতো চালানোর পর এক পর্যায়ে ঘন্টা দুয়েক প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছেন, আর 20 মিনিট লাগবে মেবি। তো এই মুহূর্তে তিনি নোটিশ করতেছেন তিনি যে সিটে বসছেন তার পিছনে একটা ধাক্কা লাগতেছে, মনে হচ্ছে যে কেউ তাকে ধাক্কা দিচ্ছে। আচ্ছা। তো এই পর্যায়ে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই শেষ পর্যন্ত, এবং ধাক্কাটা এমন ভাবে আসতেছিল যে তাকে মনে হচ্ছে যে ফেলে দিবে আর কি গাড়ি থেকে। বুঝতে পেরেছি। তারপরে সে ওই একই অবস্থায় সে বাড়ি 20 মিনিট আগে আর কি, তখন কাঁচা রাস্তায় ঢুকছে আর কি, গ্রামে যাবে এই অবস্থায়। তো তার সেন্স মোটামুটি সেন্সলেস হয়ে গেছে। তো তিনি গাড়িটা প্রেস করতে পারেন নাই রাস্তার মধ্যে, তিনি পড়ে গেছেন রাস্তা থেকে, ওই দরজা থেকে পড়ে গেছেন। এবং সকালে যখন গ্রামের লোকজন আসে, তো এসে দেখে যে লাশটা মাটিতে পড়ে আছে, গাড়ি থেকে মাটিতে পড়ে আছে, এবং তিনিও ওই রাস্তার ধারে পড়ে আছেন। আচ্ছা। তো গ্রামের লোকজন সকালবেলা উঠে তো তাকে ওইভাবে যখন সেন্স ফিরে আসছে তখন তার কাছে ঘটনাগুলো শুনছেন। তো শোনার পরে ওই ডেড বডি যে ছিল তাদের কাছে ছিল, তো তাদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে, এবং শেষ পর্যায়ে তিনি ওই সুস্থ হয়ে ফিরে আসছেন। এবং সেদিনকার পর থেকে তিনি আর ওই হসপিটালের অ্যাম্বুলেন্সের দায়িত্ব থেকে মোটামুটি অবসর নিয়েছেন আর কি। এখন তিনি আমার ভাইস প্রিন্সিপাল স্যারের গাড়ি চালান। অনেক ধন্যবাদ আপনাকে। আমার জন্মের আগে আমরা 3 ভাই, আমার 2 ভাই তখন জন্ম নিছে, আমার জন্ম হয়নি। তো
আম্মুর মুখে শোনা এবং আম্মু নিজের সাথে ঘটনাটা। আচ্ছা। আমাদের যে বাড়িতে আমরা এখন থাকি, বাড়িটা বেশ 3-4 বছর 5 বছর পর্যন্ত খুব অব্যবহৃত হয়ে পড়েছিল। পড়ে থাকার কারণে ওখানে চুন সুরকি এই যে দেওয়ালগুলো গাঁথনি ছিল, যার কারণে ওই ছোট ছোট বট গাছগুলো দেওয়ালে হয়ে যায় এবং দেওয়ালগুলো অনেক ফাটল ধরে বড় বড়। তো এই ফাটল ধরার পরে 3-4 বছর পরে যখন আব্বু আম্মু এবং আমার 2 ভাইকে নিয়ে ওই বাড়িতে বসবাস শুরু করে, তখন আমাদের সেই বাড়িতে তখন 2টা রুম ছিল এবং 2টা ছিল শোয়ার ঘর, একটা ছিল হচ্ছে কিচেন, রান্নাঘর আর কি। তো ওই বাড়িতে আম্মু থাকতো, আব্বু বেশ রাত করে বাড়িতে আসতো। তখন আম্মু একা একা যখন বাড়িতে থাকতো, 2 ভাই ঘুমাইতো। তো আম্মু শুনতে পাইতো যে কিচেনের ভিতরে যদি অনেকগুলো প্লেট, তারপরে যে বোল, তারপরে ডেস্ক গুলা যদি সাজায় রাখে ফেলে দেওয়া হয়, তাহলে যে শব্দগুলো হয়, এই ধরনের শব্দ হইতেছে। মনে হইতেছে কেউ ফেলাই দিচ্ছে, কিন্তু আসলে আম্মু যখন দরজা খুলে কিচেনে ঢুকে তখন দেখে যে আসলে সবগুলো ঠিক আছে। তারপরে হঠাৎ করে যে শুনতো যে আমাদের বারান্দা উঠান ঝাড়ু দেওয়ার মতো একটা আওয়াজ। আম্মু বাইরে গিয়ে দেখে কোনো আওয়াজই নাই, মানে কিছু নাই, শুধু আওয়াজই শোনা যাইতেছিল। বাইরে গিয়ে দেখে কিছু নাই। এইভাবে যে সাপের যে একটা আওয়াজ করে, ফোঁস ফোঁস করে যে আওয়াজটা করে, এরকম একটা আওয়াজও তখন হইতো। তো আম্মু এইগুলা দেখতো, ভয় পাইতো, আবার নিজেকে সান্ত্বনা দিত যে না, আসলে কি মনে হয় কিছু না। আচ্ছা। এভাবে হইতে হইতে এক সময় হয় কি, আমার আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ে। এমন অসুস্থ যে ওষুধ, ডাক্তার দেখানো হতো, ওষুধ খাইতো, কোনো ওষুধেই কাজ হতো না, সবকিছু বমি হয়ে উঠে যাইতো। তো এরকম হইতে হইতে আমাদের পাশের বাড়ির একজন মহিলা আব্বুকে বললো যে একটা মৌলবী আছে 2 গ্রাম পরে, জালাল মৌলবী বলে একটা মৌলবী, ওই মৌলবীকে একটু দেখাইতে পারো তোমরা, মৌলবী অনেক ভালো। আচ্ছা। তো আব্বু এই কথা শুনে একদিন মৌলবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেদিন কোনো মেঘ ছিল না আকাশে, আকাশ ভালোই ছিল, দিন রৌদ্রোজ্জ্বল দিন ছিল। তো আব্বু যখন রওনা দেয়, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে নাকি মেঘ হয়েছে এবং সেই মেঘে অনেক জোরে ঝড় উঠছে। সেই ঝড়ে আব্বু সাইকেল চালাইতে পারতেছে না। আব্বু তখন সাইকেল থেকে নেমে সাইকেলটা ঠেলতে ঠেলতে নিয়ে গেছে। তো যাওয়ার পরে অনেক কষ্টে যখন সেই মৌলবীর বাসায় পৌঁছানোর পরে দেখে যে সে মৌলবী বাড়িতেই নাই। আচ্ছা। তখন মৌলবী যখন বাড়িতে নাই, আব্বু একটা চিরকুট লিখে পাঠিয়ে দিয়ে রেখে আসছে মৌলবীর বাড়িতে। মৌলবী ওটা দেখে আমাদের বাড়িতে আসছে। আসার পরে মৌলবী এসে দেখে যে হ্যাঁ, এটা জিনের একটা আসর আছে উপরে, আমার আম্মুর উপরে, যার কারণে কোনো ওষুধেই কাজ হইতেছে না, জিনটা তাড়াইতে হবে। তো মৌলবী দেখলো যে আমার আম্মুর উপরে যদি দোয়া কালাম করে জিন তাড়াতে হয়, তাহলে আম্মু অনেক অসুস্থ, কাজ করতে পারবে না। তো সেহেতু দূর থেকে জিনটা যেন না আসতে পারে, এটা বন্ধ করার ব্যবস্থা মৌলবী করে। সেটা কিভাবে করলো? তো তখন মৌলবী আমাদের বাড়ির যে সীমানা আছে, সীমানাতে অনেকগুলো তাবিজ বোতলের মধ্যে করে তাবিজ পুঁতে দিল। দেওয়ার পরে আমার আম্মু তো কিছু খাইতো না, এই কথা শুনে মৌলবী তখন আম্মুর জন্য 1 প্লেট ভাত নিয়ে আসতে বললো এবং দুধ, 1 কাপ দুধ একেবারে ভালোভাবে চালানো, কোনো পানি ছাড়া, এই দুধ আর এবং পুরানো যে তেঁতুল থাকে বাড়িতে, এই তেঁতুল, সবগুলো মাখায় মৌলবী নিজে হাতে মাখালো এবং অনেক দোয়া দুরুদ করলো, করে আমার আম্মুরে খাওয়ালো। যে আম্মু কিছু খাইতে পারতো না, এর আগে মানে বমি হয়ে উঠে যাইতো, তিনি তখন ওই খাওয়ার খাইলেন এবং পুরোটাই খাইলেন। আচ্ছা। তারপরে মৌলবী বললো যে হ্যাঁ, এবার এখন সুস্থ আছে, আর জিন আসর করতে পারবে না, তুমি ওষুধ ডাক্তার দেখাতে পারো। মুখে ডাক্তার দেখানো হলো। তো ইতিমধ্যে যখন অনেকদিন চলে গেল, খুব ভালোভাবে গেছে, সমস্যা হয় নাই। আমাদের বাড়িটা রিপেয়ার করার জন্য রাজমিস্ত্রি কাজে লাগানো হয়েছিল। তো রাজমিস্ত্রি কাজ করার সময় সে সচরাচর থাকতো না। হঠাৎ করে একদিন সে আমাদের রাত্রে আমাদের বাড়িতে থাকলো। বাড়িতে থাকার জন্য তার যে বারান্দাটা চালির ব্যবস্থা করে, সেই বারান্দায় তাকে রাখা হয়েছিল। তো ওই চালিতে একদিন রাত্রে সে শুয়ে দেখছে যে 2টা পা এবং 2টা হাত, 2টাই তার চালির সাথে লাগানো, এবং একটা মহিলা, মানে শেপটা মহিলার মতো, সে তার লম্বা চুলগুলো ছাড়াই দিয়ে এইভাবে মানে মিস্ত্রির উপরে তার চুলগুলো বোলাই দিচ্ছে। 2 হাত 2 পা 2টা চালির উপরে। মিস্ত্রি থেকে এরকম একটা দৃশ্য দেখে মিস্ত্রি তো মানে প্রচুর ভয় পেয়ে গেছে এবং চিল্লাচিল্লি শুরু করেছে। করার পরে আব্বু এসে বাইরে আসার পরে মিস্ত্রিকে উঠালেন এবং পানি খাওয়ালেন, যে হুজুরে পড়া পানি ছিল সেটা খাওয়ালেন। মিস্ত্রি অনেক ভয় পেয়ে গেছিল, অনেক কাঁপাকাঁপি করছিল, অনেক ঘাম ছিল। তো এটার পর থেকে সেই মিস্ত্রি আমাদের বাসাতে অনেক দিন তার কাজ করানো হয়েছে এবং সে কোনোদিনও আমাদের বাড়িতে আর রাত যাপন করে নাই। এ পর্যন্ত আমরা তাকে এখনো পর্যন্ত কখনো আমাদের বাড়িতে তার রাত যাপন করতে দেখি নাই, বা তার যতই বলি না কেন, যত রাত হোক সে বাড়িতেই রওনা দেয়। এখন কি আপনাদের বাসায় কোনো সমস্যা আছে? এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার এই কাহিনীটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটা।
এটা খুব রিসেন্টলি ডিসেম্বর মাসে। হ্যাঁ, ডিসেম্বর মাসে এই প্রথম ডিসেম্বরে দিকে। কথা? হ্যাঁ, আচ্ছা। 2015 ডিসেম্বর মাসে। আমার ফ্রেন্ডের নাম সবুজ, সে খুলনা আলিয়া মাদ্রাসার একজন স্টুডেন্ট ছিল। তো আমার ফ্রেন্ডের একটা রিলেটিভ ছিল, রিলেটিভ ছিল। তো রিলেটিভটার একদিন হঠাৎ করে মানে সাডেনলি ডেথ হয় রোড অ্যাক্সিডেন্টে। তো রোড অ্যাক্সিডেন্টে ডেথ হওয়ার পরে তাকে যথাযথভাবে হসপিটাল নেওয়া হয়, খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। তো সেখানে আপনি জানেন যে ডেড বডি যেসব যেসব কেস আছে, অ্যাক্সিডেন্ট কেস আছে, সেসব কেসে পুলিশ সাধারণত পোস্টমর্টম ছাড়া কোনো মানে ডেড বডি হ্যান্ড ওভার করে না প্যারেন্টসদের কাছে। সো বাট আমার ওই আমার ফ্রেন্ডের রিলেটিভরা সেই ডেড বডিটা কোনো মতো পোস্টমর্টম ছাড়াই মানে পুলিশের কাছে দাবি করে যে আপনার পোস্টমর্টম ছাড়াই আমাদের ডেড বডিটা দিয়ে দেন। বাট পুলিশ কোনোভাবেই মানে না। সো যথাযথভাবে পোস্টমর্টম হয়। তো পোস্টমর্টম শেষে আবার একটা নিয়ম আছে যে পুলিশ শেষে যে গার্জিয়ানদের মানে ডেড বডিটা দেখানোর জন্য একবার ডাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন আমার ফ্রেন্ডের ওই রিলেটিভের ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ না থাকায় আমার ফ্রেন্ডকে এন্ড ওই ফ্যামিলির যে বড় ভাই ছিল তাকে ডাকা হয় ডেড বডিটা দেখার জন্য। আচ্ছা। তো আমার ফ্রেন্ডরা ওই ডক্টরের সাথে যায় খুলনা মেডিকেল কলেজে মর্গে। তো মর্গে তো প্রচুর লাশ। জি। তো তখন আমার ফ্রেন্ডকে যখন ওই লাশটা দেখানো হয়, আমার ফ্রেন্ডটা দেখতেছে যে লাশটা একটা পাশ পুরো থেতলে গেছে, বুকে সেলাই এন্ড ফেসের পুরো একটা সাইড থেকে রক্ত গড়িয়ে পড়তেছে। আচ্ছা। তো এই অবস্থায় আমার ফ্রেন্ড দেখতেছে যে লাশটা তার দিকে তাকিয়ে আছে। কিন্তু এটা হওয়া সম্ভব না, বিকজ ডেড বডির লাশ সবসময় চোখ বন্ধ থাকে। যদি বন্ধ করা থাকে আগে তাহলে তো বন্ধই থাকার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার ফ্রেন্ডটা দেখতেছে যে না, চোখটা খোলা, তার দিকে তাকিয়ে আছে। আমার ফ্রেন্ডটা খুব ভয় পেল, বাট তখন আপাতত কাউকে কিছু বললো না। মোটামুটি সব কার্যক্রম শেষে ডেড বডিটা হ্যান্ড ওভার করা হয়। তো আমার ফ্রেন্ডের যখন ডেড বডি হ্যান্ড ওভার করা হয়, ডেড বডিটা নিয়ে যাওয়া হবে বগুড়া, তার মায়ের পাশে কবর দেওয়া হবে, এই জন্য বগুড়া নিয়ে যাওয়া হবে ডেড বডিটা। তো একটা অ্যাম্বুলেন্স ঠিক করা হয়, অ্যাম্বুলেন্সের ভাড়াটা মিটিয়ে এখন ডেড বডি নিয়ে যাওয়া হবে বগুড়া। অ্যাম্বুলেন্সটা স্টার্ট করে মোটামুটি ফকিরহাট পর্যন্ত ভালো মতোই পৌঁছায়। আচ্ছা আচ্ছা, ফকিরহাট যাওয়ার পর অ্যাম্বুলেন্স আর চলতেছে না, আর যাচ্ছে না সামনে। তো এখন ড্রাইভারকে বলতেছে কেন যাচ্ছে না। তো তখন ড্রাইভার বলতেছে যে ফার্স্টে বলতেছে যে হয়তোবা অ্যাম্বুলেন্সের পেট্রোল নাই, এই জন্য হয়তোবা যাচ্ছে না অ্যাম্বুলেন্স। তো ড্রাইভার একটু পর চেক করলো, যে দেখলাম যে না, পেট্রোল ঠিক আছে, তেলে কোনো প্রবলেম নাই, বাট অ্যাম্বুলেন্সটা সামনে আগাচ্ছে না। তো এমন অবস্থায় ড্রাইভার শুনতেছে যে পিছন থেকে ডেড বডিটার ওইখান থেকে শব্দ আসতেছে যে আমাকে তোরা এখান থেকে নিয়ে যাস না, ফকিরহাট থেকে তোরা আমাকে নিয়ে যাস না, আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আমার উপরে অনেক অবিচার করা হয়েছে। সো সে জানাচ্ছে যে মানে সে যাবে না এই কারণে। হ্যাঁ, লাস্টটা বলতেছে যে আমি ফকিরহাট ছেড়ে যাবো না, আমাকে এখান থেকে নিয়ে যাস না। তো আমার ফ্রেন্ডটা শুনতেছে, ড্রাইভারটা শুনতেছে। তো ড্রাইভার এবার পিছনে যে বসা ছিল ওই লাশটার ওয়াইফ প্লাস ওই সেই মামাটা, তো তাকে বলা হচ্ছে যে আপনারা একটু দেখেন লাশটা ঠিক আছে কিনা। তো পিছন থেকে বলতেছে হ্যাঁ, লাশটা তো ঠিক আছে, ঠিক মতোই শুয়ে আছে, বাট প্রবলেম হলো যে লাশটা থেকে অবিরত রক্ত পড়তেছে, এখনো পর্যন্ত ব্লিডিং হয়ে যাচ্ছে। পর্যন্ত ব্লিডিং হয়ে যাচ্ছে। বিউটিফুল স্টোরি। তারপরে কি হলো? হ্যাঁ, তো বিকজ সকালবেলা মানে লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বাট এখন রাত বাজে 2টা-3টা, এখনো অবিরত ভাবে ব্লাড বের হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা হলো সবচেয়ে আশ্চর্য। তো এবং এতক্ষণ পর্যন্ত ডেড বডির শরীর থেকে ব্লিডিং হওয়ার কথা সাধারণত না, এই জন্যই আপনারা মানে ব্যাপারটা খুব অবাক করার মতো। আচ্ছা, তো আরেকটা অবাক করার জিনিস হলো ডেড বডিতে থাকে একটা কিরকম একটা অস্বস্তিকর ফিলিংস বের হচ্ছিল। আমরা যেমন আমাদের পাশে কেউ দাঁড়ালে বা কেউ থাকলে, আপনি বলছেন একটু গরম গরম কেমন একটা ভাব বের হচ্ছিল, গরম গরম যে একটা ভাব বের হওয়ার কথা, এটা খুব অদ্ভুত ব্যাপার। গরম ভাব বের হচ্ছে। কারণ আমরা সাধারণত জানি যে যখন মানুষ মারা যায় তারপরে মানে টেম্পারেচার ফল করে এবং মানুষ ঠান্ডা হয়ে যায়, কিন্তু আপনি বলছেন হ্যাঁ, এবং আপনি বলছেন যে সেখান থেকে গরম একটা ভাব বা বাতাস বের হয়ে আসছে। এটা কি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু তো
ড্রাইভার তো এবার ভয় পাইছে। ড্রাইভার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমার তো অ্যাম্বুলেন্স যাচ্ছে না, আমি খুলনা মেডিকেল কলেজে ফোন দিয়ে আর একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি, তো আপনারা ততক্ষণ পর্যন্ত ডেড বডিটা একটা ভ্যানে করে নিয়ে সামনে এগোতে থাকেন। হ্যাঁ, তো যথাযথ এভাবে খুলনা মেডিকেল কলেজে ফোন দেওয়া হলো, সেখান থেকে একটা অ্যাম্বুলেন্স রওনাও করলো। তো ওই ড্রাইভারটা করলো কি, রাত্রিবেলা একটা ভ্যানের ব্যবস্থা করে ভ্যানটাতে করে ডেড বডিটা সামনে আগানোর জন্য বলা হইলো। তো ড্রাইভার ওইখান থেকে বললো যে আমার ভাড়া লাগবে না, আমি চলে যাচ্ছি, আপনারা ডেড বডিটা নিয়ে সামনে যান। তো তারপরে ভালো মতো ডেড বডিটা নিয়ে যাচ্ছে ভ্যানওয়ালা। তো হঠাৎ করে ভ্যানের টায়ারটা পাঞ্চার হয়ে গেল। ভয়ের উপরে ভয় রাসেল ভাই, ঠিক আছে, হঠাৎ করে থেমে যাবে, হঠাৎ করে বাস্ট হয়ে গেল। এখন অন্ধকার রাত, চারপাশে প্রচুর অন্ধকার, তার মধ্যে মানে ডেড বডি সহ 3 জন মানুষ, মানে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে অ্যাম্বুলেন্সটা আসলো। অ্যাম্বুলেন্স আসার পরে মোটামুটি ডেড বডি